বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আমি কামাল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের জনপ্রিয়তম উপন্যাস কালবেলার পাঠ। পাঠ শুরুর আগে প্রতিদিনের মতো আরও একবার বলে নিই, যে বন্ধুরা আজ প্রথমবারের জন্য আমার চ্যানেলে এলেন তাদেরকে বলছি, বন্ধু, যদি আপনি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনটি টিপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না, যাতে আমার চ্যানেলে আপলোড করা গল্প উপন্যাস পাঠের যে কোনো ভিডিও সংক্রান্ত নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাকে একটু প্রাণিত করবেন এবং যদি পারেন বন্ধুদের ভিডিওটি শেয়ার করবেন। এই কটি কথা বলে চলুন শুরু করা যাক আজকের পাঠ, সমরেশ মজুমদারের কালবেলা। উপনির্বাচনটি নিয়ে উত্তর বাংলার কোনো উত্তাপ নেই। কংগ্রেসের কাছে আসনটির সঙ্গে অনেক মর্যাদা জড়িয়ে আছে। মন্ত্রীরা ঘন ঘন এসে জনসাধারণকে বুঝিয়ে যাচ্ছেন। এসবের দরকার ছিল না আগের নির্বাচনে। যিনি এই আসনে দাঁড়াতেন তার নামটাই একটা মন্ত্র ছিল। ভদ্রলোকের মৃত্যুর পর তাঁর ছেলে দাঁড়িয়েছেন এবার। পারিবারিক অধিকারে আসনটি তার হবেই জানা সত্ত্বেও কোনো ঝুঁকি নিতে চাননি তিনি, তাই মন্ত্রীদের যাওয়া আসা। বিরোধীরা কখনোই নিজেদের বিরোধের দূরত্ব কমিয়ে ফেলতে পারে না। এসব অঞ্চলে ফরওয়ার্ড ব্লকের পরিচিতি আছে সুভাষ বোসের কল্যাণে। গ্রামের চাষাভুষো মানুষ এখনও তাদের নেতাজির পার্টি বলে মনে করে। সিপিআই সমাজতন্ত্রী দলগুলো কাজকর্ম করছে। পার্টি ভাগ হওয়ার পর সিপিআইএম অধিকতর সক্রিয়। কংগ্রেসের বিরুদ্ধে কেউ লড়াই করার অধিকার ছাড়তে রাজি নয়। নির্বাচনে যোগদান না করলে জনসাধারণের কাছে পার্টির নাম বাঁচিয়ে রাখা যায় না, এরকম একটা বোধ এদের প্রত্যেকের। ফলে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়া কংগ্রেসের পক্ষে চায়ের কাপে চুমুক দেওয়ার মতো নির্বাচনে জেতা সহজ হয়। কিন্তু এবার উপনির্বাচন বলেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, বিরোধীরা মোটামুটি একটা সমঝোতায় এসে প্রার্থীদের সংখ্যা কমিয়ে এনেছে। মুশকিল হলো, যারা নমিনেশন পায় না তারা দল ছেড়ে নির্দল হিসেবে দাঁড়িয়ে যায়। সেটাও এবার এড়ানো গেছে। মোটামুটি দ্বিমুখী লড়াই বলা যেতে পারে। উপনির্বাচনটি ঘিরে তাই কর্মীদের মধ্যে বেশ উত্তাপ ছড়াচ্ছে। কলকাতা থেকে এসে অনিমেষ সেটা প্রথম দিনেই টের পেয়ে গেল। কিন্তু যারা নির্বাচন করবেন তারাই নিরুত্তাপ। দাসপাড়ার পার্টি অফিসে বসে ওরা পরিকল্পনা করছিল। কলকাতা থেকে অনিমেষের সঙ্গে যারা এসেছেন তারা নির্বাচনের কাজে অত্যন্ত অভিজ্ঞ। লোকাল কমিটির সঙ্গে যৌথ দায়িত্ব নিয়ে প্রচারের কাজ চালিয়ে যাওয়া হবে। বিভিন্ন পরিকল্পনা হচ্ছিল। সৌমেন সেন বলে একজন প্রৌঢ় অনিমেষদের নেতা, তিনি বললেন, ডোর টু ডোর ক্যাম্পেইনেই ভালো ফল দেয়। যা সময় আছে তাতে এলাকাটা চষে ফেলা যাবে। কতগুলো গ্রুপে ভাগ হয়ে গিয়ে আমরা কাজে লাগতে পারি। মনে রাখতে হবে, এখানকার সাধারণ মানুষের একমাত্র জীবিকা চাষবাস। তাই আমাদের কথাবার্তা জমি এবং চাষ দিয়েই শুরু করা ভালো। আমি বলতে চাইছি, ওদের সঙ্গে এমনভাবে কথা বলতে হবে যাতে ওরা আমাদের নিজেদের লোক বলে চিন্তা করে। লোকাল কমিটির একজন সদস্য কথাগুলো শুনে হাসলেন। আপনি যা বললেন তা শুনতে ভালো লাগলো, কিন্তু বাস্তবে বোধহয় এটা একদমই কাজ দেবে না। কারণ দরজায় দরজায় ঘুরলে কেউ আপনার সঙ্গে কথাই বলবে না। মোড়ল যা বলে দেবে তাই এদের কাছে শেষ কথা। মোড়ল দেখবে তাকে কোন দল কীরকম সুবিধা দিচ্ছে তার ওপর সে নির্দেশ দেবে। সবচেয়ে মুশকিল হলো, এই মোড়লগুলোর বেশিরভাগই কংগ্রেসি। সৌমেনবাবু বললেন, ব্যাপারটা হয়তো ঠিক, কিন্তু পুরোটা নয়। কারণ গত নির্বাচনের ফল দেখে বোঝা যায় মোট ভোটের 48% পেয়েছে কংগ্রেস। তাহলে 52% বিরোধী ভোট গতবার ভাগ হয়েছিল। এই ভোট যারা দিয়েছিল তাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করতে হবে। লোকাল কমিটির ভদ্রলোকটি বললেন,
অঙ্কের হিসাব যেখানে মিলবে না সেটা কাজ শেষ হলে বুঝতে পারবেন। অনিমেষ সেটা প্রত্যক্ষ করল। নির্বাচনের কোনো অভিজ্ঞতা তার ছিল না, এখনও সে নিজে ভোট দেয়নি। স্কটিশের হোস্টেলে থাকতে ভোটার লিস্টে তার নাম ওঠেনি। ভোটের দিনে ছেলেদের একটা মজার খেলা ছিল, কে কত জাল ভোট দিতে পারে তার ওপর বাজি ধরা হতো। অনিমেষ এখনও পোলিং বুথে ঢোকেনি, কিন্তু কলকাতা থেকে এখানে নির্বাচনের কাজে আসার সময় যে উৎসাহটা ওকে উত্তপ্ত করেছিল তা হলো সাধারণ গ্রামের মানুষকে দেখা, জানা। কলকাতা শহরে নির্বাচনী প্রচার সে দেখেছে। পার্কে পার্কে গরম গরম বক্তৃতা, মাঝে মাঝে প্রার্থীরা দল নিয়ে গলিতে গলিতে হাতজোড় করে ঘুরে যান। লোকে ঠিক করেই রাখে কাকে ভোট দেবে এবং তাই দিয়ে চলে আসে। গ্রামে নিশ্চয়ই তা হবে না। এখানে মানুষের সঙ্গে মিশে গিয়ে যদি ভারতবর্ষের বর্তমান অর্থনৈতিক দুরবস্থার কথা, মানুষের বাঁচার অধিকার কোন পথে আসবে তার একটা স্পষ্ট ছবি যদি লাঙল থেকে হাত নামানো চাষিদের বোঝানো যায়, তাহলে সত্যিই কাজের কাজ হবে, এই রকম বিশ্বাস নিয়ে সে এসেছে। শহর দিয়ে গ্রাম নয়, গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে, এবং তা করতে গেলে গ্রামের মানুষকে সচেতন করা অবশ্যই প্রয়োজন। এইসব থিওরিগুলোর বাস্তব রূপায়ণের এত সুন্দর সুযোগ পেয়ে খুব খুশি হলো অনিমেষ। সৌমেনবাবু বুঝিয়ে দিলেন ঠিক কি কি কথা বললে কমিউনিস্ট প্রার্থীর সমর্থনে ভোট পড়বে। প্রথমে অভুক্ত কঙ্কালসার মানুষের ছবিতে রাস্তাঘাট ছেয়ে ফেলা হলো। ছবির তলায় বড় করে লেখা, আজকের ভারতবর্ষ, কে দায়ী। কিন্তু দুদিন বাদেই সেই পোস্টারগুলো উড়ে গিয়ে জুড়ে বসল ক্যালেন্ডারের মতো গান্ধী, নেহেরু, রবীন্দ্রনাথের ছবি, পাশে জোড়া বলদ। কলকাতায় প্রতিদ্বন্দ্বী দলগুলো পরস্পরের পোস্টারগুলো বাঁচিয়ে রাখে সৌজন্যবশত। বোঝা গেল এরা তার ধার ধারে না। রেষারেষি শুরু হয়ে গেলে সেটা কিছুতেই থামতে চায় না। খুন খারাপই অত্যন্ত সামান্য কথা। পাকিস্তান সীমান্ত খুব কাছেই, আবার শিলিগুড়ির সঙ্গে দূরত্ব বেশি নয়। একটা বাস যাতায়াত করে দাসপাড়া শিলিগুড়ির মধ্যে। পশ্চিমবাংলায় কলকাতার পর আধুনিক শহর বলতে শিলিগুড়িকেই বোঝায়। ব্যবসা কেন্দ্র এবং স্মাগলিংয়ের কল্যাণে শহরটা কসমোপলিটন চেহারা নিয়ে ফেলেছে, অথচ তার চৌহদ্দি ছাড়ালেই যে গ্রামগুলো, সেখানে এখনও প্রাগৈতিহাসিক চেহারা বর্তমান। 100 বছর আগেও যেভাবে জমি চাষ হতো, খাদ্যাভাবে ভুগত এবং সন্তান উৎপাদন করত, আজও তার হেরফের হয়নি। এদের কাছে শিলিগুড়ির সঙ্গে নিউ ইয়র্কের কোনো ফারাক নেই। উত্তর বাংলার 5টা জেলায় 5টা সদর শহরেই যা কিছু রাজনৈতিক ক্রিয়াকলাপ, তার আঁচ এদের গায়ে লাগে না। মানুষগুলোর চেহারা কুচবিহার, জলপাইগুড়িতে মোটামুটি এক। রাজবংশী সম্প্রদায় মাটি থেকে ফসল তোলেন, চিরকালের অবহেলিত হয়ে আছেন ওরা। শহরের মানুষেরা এই সুযোগ নিয়ে ওদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। সরলতার শিকার হয়ে মানুষকে বিশ্বাস করে নিজেদের অন্ধকারকে আরও গাঢ় করা ছাড়া অন্য কোনো উপায় নেই এখন। রাজবংশীরাই এখানকার মাটির মানুষ, এদের ভোটেই জেতা হারা নির্ভর করে। জোড়া বলদের ওপর একটা আত্মিক টান আছে এদের। মোড়লদের নির্দেশ সেই টানকে আরও জোরালো করে। শিলিগুড়ি ছাড়িয়ে ইসলামপুরের দিকে এলেই দুপাশের যে গ্রামগুলো, তার চরিত্র আলাদা। পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুরা একটু একটু করে শিকড় গাড়ছে মাটিতে, কিন্তু যারা সংখ্যায় ভারী এবং মাটির কর্তৃত্ব যাদের হাতে, তাদের মেজাজটাও সবসময় টান টান। মুসলমান সম্প্রদায়ের এই আধিক্যই গ্রামগুলোর চরিত্র একটু অন্যরকম করেছে। এরা যা বোঝেন তার বেশি বুঝতে চান না কিছুতেই। কংগ্রেসের বিকল্প কিছু এদের ভাবনাতে আসে না। পাশেই সীমান্ত ছাড়িয়ে পাকিস্তান, কিন্তু সে ব্যাপারে এদের কোনো ভাবপ্রবণতা নেই। অনিমেষের কাজ এদের সঙ্গেই। এই এলাকার মানুষদের প্রভাবিত করতে হবে কংগ্রেসের বিরুদ্ধে ভোট দিতে। অনিমেষদের পার্টির থেকে যে ভদ্রলোক প্রার্থী হয়েছেন তিনি মুসলমান। জনসংখ্যার হিসেবে 30% হিন্দু হলেও উভয় পক্ষই হিন্দু প্রার্থী দিতে সাহস করেননি। কংগ্রেসের ক্ষেত্রে সে প্রশ্ন ওঠে না। মালদার একজন সম্ভ্রান্ত বংশীয় মুসলমান দীর্ঘকাল পশ্চিম দিনাজপুরের এই প্রান্তদেশ থেকে সম্মানের সঙ্গে নির্বাচিত হয়ে আসছিলেন। এবার তাঁর ছেলে দাঁড়িয়েছেন। গতবার কমিউনিস্ট পার্টি থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হিন্দু ছিলেন বলেই কম ভোট পেয়েছিলেন, এমন কথা শোনা যায়। ব্যাপারটা চিন্তা করতেই ধাক্কা খেল অনিমেষ। তার মানে কোনো মতবাদ বা আদর্শ এখানে কাজ করছে না, মানুষগুলোর ধর্মান্ধতার সুযোগ নিয়ে প্রার্থী নির্বাচন করা হচ্ছে।
তাহলে কংগ্রেসের সঙ্গে কমিউনিস্ট পার্টির কী পার্থক্য থাকলো? কথাটা সৌমেনবাবুকে বলতেই তিনি কিছুক্ষণ অনিমেষের মুখের দিকে তাকিয়ে থাকলেন। মাও সেতুংয়ের একটা থিওরি হলো, দুপা এগিয়ে যেতে মাঝে মাঝে এক পা পিছিয়েও যেতে হয়। এখন বর্ষার চলে যাওয়ার সময়, তবু উত্তর বাংলার বর্ষা কি সহজে যেতে চায়? হুড়মুড় করে কিছুক্ষণ জল ঝরিয়ে আকাশ বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে। ভোর হতেই দাসপাড়া থেকে ওরা বেরিয়ে পড়ে গ্রামগুলোতে চলে যেত। তখন মাঠের কাজ ছিল না, গ্রামগুলোতে সকাল হতো দেরিতে। অদ্ভুত ঢিমে চালে ওরা দিন শুরু করে। একভাবে প্রত্যক্ষ অভিজ্ঞতায় গ্রামের মানুষ দেখা অনিমেষের একটা নেশার মতো হয়ে গেল। এক একটা গ্রাম যেন একটি বাড়িকে কেন্দ্র করেই বেঁচে আছে। জমিদাররা আর বাংলাদেশে নেই, কথাটা কলকাতায় বসে শোনা ছিল, কিন্তু এখানে এসে মনে হলো কথাটা একদম মিথ্যে। জমিদারদের চেহারা পাল্টে গেছে, কিন্তু চরিত্র একই রকম আছে। জোদ্দারের সঙ্গে তার মৌলিক পার্থক্য নেই। সেই জোদ্দারের বাড়িতে আগে যেতে হতো ওদের। মোটামুটি পাকা বাড়ি, টিনের চাল। জোদ্দার ওদের দেখলে ব্যস্ত হয়ে বেরিয়ে আসতেন। আসেন আসেন বাবুরা, কি সৌভাগ্য, এই গ্রামের কি সৌভাগ্য যে আপনাদের পদধূলি পড়ল। বসতে আজ্ঞা হোক, বসতে আজ্ঞা হোক। 3-4টে মাদুর পাতাই থাকে বোধহয় সবসময় তাঁর দাওয়ায়। অনিমেষরা বসতেই ভদ্রলোক বললেন, বলুন কি সেবা করতে পারি? অনিমেষরা 3 জন এই দলে ছিল। সৌমেনবাবুরা অন্য গ্রামে গেছেন। ভদ্রলোকের মুখের ভাবভঙ্গি অনিমেষের ভালো লাগছিল না। এর একটা কারণ, এখানে আসতে যে ঘরগুলোর চোখে পড়েছিল তার জরাজীর্ণ দশার তুলনায় এই গৃহটি প্রাসাদ বলে মনে হচ্ছে। শোষক এবং শোষিতের পার্থক্যটা বড্ড স্পষ্ট। গ্রামে এসে বক্তৃতা করার আগে এই ভদ্রলোকের সঙ্গে ভাব জমালে অধিকতর কাজ হবে বলা হয়েছিল। অনিমেষ বলল, আপনি তো জানেন নির্বাচন এসে পড়েছে। আমরা নির্বাচনের কাজেই এই গ্রামে এসেছি। ভদ্রলোক বললেন, শহরে গিয়ে শুনেছিলাম বটে, তা কোন পার্টির মানুষ আপনারা? আগে তো কখনো দেখিনি। অনিমেষ বলল, আমরা মোহাম্মদ চৌধুরীর পক্ষে প্রচার করতে এসেছি। চৌধুরী? তাহলে তো আপনারা গিয়ে হলেন কমিউনিস্ট। এবার কমিউনিস্টরা খুব চাল দিয়েছে। ভালো ভালো। চৌধুরীকে দাঁড় করিয়ে নবাব সাহেবের ছেলেকে বিপদে ফেলেছে জব্বর। তা আপনাদের পরিচয় জানলাম না তো, শহরেও মনে হয় দেখিনি। অনিমেষের সঙ্গী বলল, আমরা কলকাতা থেকে নির্বাচনের কাজে এখানে এসেছি। এখন যদি আপনি সহযোগিতা করেন তাহলে খুশি হব। হাঁ হয়ে গেলেন ভদ্রলোক। কলকাতা থেকে এসেছেন? অত দূর থেকে এই গ্রামে? তাহলে তো বলতে হবে খুব জব্বর ব্যাপার হবে এবার। একদম রাজধানীতেও সাড়া পড়ে গেছে আমাদের নিয়ে। কি আশ্চর্য। অনিমেষ বলল, এতদিন আপনাদের এলাকা থেকে কংগ্রেসের প্রার্থী নির্বাচিত হয়ে আসছেন। ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু কংগ্রেসের এতদিনের শাসন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এটা ভাববার সময় এসেছে, এবং সেটা ভেবেই যেন গ্রামের ভাইরা ভোট দেন। ভদ্রলোক পিটপিট করে অনিমেষকে দেখলেন, তারপর মাথা নেড়ে বললেন, বুঝলাম না, গ্রামের মানুষ ভোট দেবে তা আমার কি করার আছে? আপনি আমাকে নিজের কথা বলতে পারেন, অন্যের কথা আমাকে বলে লাভ কি? অনিমেষ বলল, শুনলাম আপনার অনুমতি ছাড়া। মিথ্যে কথা, অপপ্রচার। আপনার যেমন খুশি তেমন বোঝান, আমি এর মধ্যে আসি কি করে? লোকটি প্রতিবাদ করে উঠল। ভদ্রলোককে অনেক ধন্যবাদ দিয়ে ওরা বেরিয়ে পড়ল। চাষ নির্ভর গ্রাম, মানুষগুলো এত দরিদ্র যে সোজা হয়ে দাঁড়াবার কথাও অনেকে ভুলে গেছে। এই মানুষগুলোকে সচেতন করতে হবে, শ্রেণী সংগ্রামে উদ্বুদ্ধ করতে হবে। মইদুল শেখের উঠোনে বসে কথা বলছিল অনিমেষ। রোগা, পাঁজর বের করা চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনের লুঙ্গি শত ছিদ্র। মইদুল উবু হয়ে বসে অনিমেষের কথা শুনছিল। মাটির দাওয়ায় অনিমেষ বসে। মাথার উপর জলো মেঘ অনেকটা নেমে এসেছে। উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো ন্যাংটো বাচ্চা।
মইদুলের বউ দাওয়ার খুঁটি ধরে এক মাথা ঘোমটায় মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। মাংস মেদহীন লিকলিকে শরীরটা ঘিরে কাপড়টায় অনেক সেলাই। অনিমেষ জিজ্ঞাসা করল, আচ্ছা মইদুল ভাই, তোমার জমিতে বছরে ফসল হয় কটা? জমি? জমি তো আমার নয় বাবু। যে জমিটা তুমি চাষ করো সেটা তোমার নয়, তবে কার ওটা? বড় কর্তার। সে আবার কে? যার ঘরে বসে এতক্ষণ কথা বলছিলে তাঁর। অনিমেষ লোকটার মুখ স্মরণ করল। কেমন তেল চকচকে চেহারা। এই গ্রামে ঢুকতে গেলে ওর সঙ্গে কথা বললে সহজ হবে এ কথা শুনেছিল অনিমেষ। যেন এই গ্রামের মানুষেরা সব ওর তাবেদার। 2 পা এগোতে হলে 1 পা পিছোতে হবে, তাই বুঝি এই লোকটির সঙ্গে সমঝোতা করতে হলো। তার মানে তুমি ভাগচাষী? মাথা নাড়ল মইদুল। ফসল হয় 3 বার। জমি যার তার, পরিশ্রম আমার। 2 ভাগ তিনি নেবেন, 1 ভাগ আমি। অনিমেষ বলল, ওতে চলে সারা বছর? সাদা চোখে অনিমেষের দিকে তাকালো মইদুল। এমন ফ্যাকাশে চোখ কখনো দেখেনি অনিমেষ। ওই দৃষ্টি যেন বুকের ভেতরটা নড়বড় করে দেয়। কোনো শব্দ দিয়ে বোধহয় এমন উত্তরটা দেওয়া যেত না। অনিমেষ উসখুস করে জিজ্ঞাসা করল, এর আগে কখনো ভোট দিয়েছ? ঘাড় নাড়ল মইদুল। তা দেব না কেন, না দিলে চলে। কাকে ভোট দিয়েছ? বড় কর্তার পার্টিকে। সেটা কি? ওই যে বাবু, জোড়া বলদ, তাতে ছাপ দিয়েছি আমরা। কিন্তু কেন দিলে তাতে? ভারী মজার কথা। দেব না কেন, বড় কর্তা বলল তাই দিলাম। যাদের দিলে তারা ভালো লোক না মন্দ তা না জেনেই দিলে? সে খবরে আমাদের দরকার কি? আর যেসব ছবি ছিল, এই যেমন কাস্তে ধানের শীষ, সিংহ, ওদের দিয়েই বা কী লাভ হতো? এ তবু চেনা ছবিতে ছাপ দেওয়া। বড় কর্তা বোঁদে খাওয়ালেন সেদিন, সেটাই লাভ। মইদুল হাসল, এবার বউয়ের দিকে তাকিয়ে। কিন্তু সেখানে কোনো প্রতিক্রিয়া হলো না। অনিমেষ অন্তরঙ্গ হবার চেষ্টা করল। শোনো ভাই মইদুল, তুমি যেমন একজন মানুষ যে দেশের জন্য খাবার উৎপাদন করে ঘাম ঝরিয়ে। এই অবধি বলেই অনিমেষের মনে হলো যে সে ঠিক ভাষায় কথা বলছে না। এইভাবে কথা বললে মইদুলের কাছে পৌঁছানোই যাবে না। সে আবার শুরু করল, শোনো ভাই মইদুল, তুমি নিশ্চয়ই চাও তোমার নিজের জমি হোক, ছেলেমেয়েরা ভরপেট খাক, ভালো জামাকাপড় পরুক, যে ফসল তুমি তৈরি করবে তার ন্যায্য দাম পাও, ঠিক কি না? মইদুল কথা না বলে তার সাদা চোখে তাকিয়ে থাকলো ওর দিকে। অনিমেষ আবার বোঝাতে লাগলো, কিন্তু এতদিন তুমি কি পেয়েছ? জমিটাও নিজের নয়, অন্যের দয়ায় কোনো রকমে বেঁচে আছো। কেন এই অবস্থা তুমি ভেবেছ কখনো? আঙুলটা কপালে ঠুকলো মইদুল, ঠুকে হাসল। অনিমেষ বলল, মিথ্যে কথা। ভাগ্যে কিছু লেখা থাকে না, মানুষ নিজেই তার ভাগ্য তৈরি করে। দেশের মানুষকে সুস্থ সবল রাখার দায়িত্ব হলো তার সরকারের। আমাদের এই দেশ একদিন ইংরেজের অধীনে ছিল, তারা ছিল বিদেশি, এখান থেকে শোষণ করে নিয়ে যাওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য। সেটা বোঝা যায়। কিন্তু স্বাধীনতার পর ক্ষমতা হাতে নিল যারা, তারা এতগুলো বছর ধরে কি করল? তারা গরিবের রক্তে নিজেদের সম্পদ আরও বাড়িয়েছে, কিন্তু দেশের কথা ভাবেনি, দেশের মানুষের জন্য কোনো চিন্তা করেনি। যার জন্য আজ তোমার জমি নেই, খাবার নেই। তুমি এদের সঙ্গে একা লড়তে পারবে না, এদের শক্তি অনেক, আর এদের মদত দিচ্ছে তোমার বড় কর্তার মতো ছাড় পোকারা। কিন্তু এদের শাস্তি দেওয়ার আর একটা উপায় আছে। এই হলো সুযোগ। তুমি এবং তোমরা ইচ্ছে করলে এদের ছুঁড়ে ফেলে দিতে পারো রাস্তায়। কি করে? তোমরা যদি সামনে নির্বাচনে ভোট না দাও ওদের, তাহলে ওরা নির্বাচিত হতে পারবে না। মন্ত্রী না হতে পারলে দেখবে ওরা সব কেঁচো হয়ে যাবে। অনিমেষ একটু থেমে মইদুলকে জরিপ করল। চোখের দৃষ্টি একটুও পাল্টায়নি, সেই একইভাবে উবু হয়ে বসে আছে সে। অনিমেষ আবার শুরু করল, বলদ চিহ্নে নয়, তোমাদের উচিত কাস্তে হাতুড়িতে ছাপ দেওয়া। আমরা চাই
সমস্ত সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন। আমরা চাই যার জমি নেই সে নিজের চাষের জমি পাবে, যে ফসল সে উৎপাদন করবে তার উপযুক্ত দাম পাবে, যে কোনো কৃষকের সন্তান শিক্ষার পর্যাপ্ত সুযোগ পাবে, দেশের মানুষ না খেয়ে মরবে না। এই সব সম্ভব হবে যদি তুমি আমাদের নির্বাচিত করো। বড় ভালো লাগে বাবু এসব কথা শুনতে। মইদুল দুলছিল। তাহলে বোঝো, জীবনটা তোমার স্বচ্ছন্দে এরকম করে ফেলতে পারো। কিন্তু সেবার ওনারাও তো এসব কথা শুনিয়েছিলেন। কিন্তু ভ্রু কুঁচকে গেল অনিমেষের। কারা? বড় কর্তার দল, জোড়া বলদ, যাদের ছাপ দিলাম সবাই তাঁরা। আপনি যেসব কথা শোনালেন তারাও এইসব খোয়াব আমাদের দেখালেন। আর তাই শুনে শুনে বড় কর্তা আমাদের কত উৎসাহ দিলেন। কিন্তু কি হলো? আমাদের কোনো উন্নতি হলো? মইদুল ঘাড় নাড়ল। অনিমেষ ভেবে পাচ্ছিল না কংগ্রেসিরা কি করে এইসব কথা এদের বুঝিয়েছে। ওরাও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন চাইছে নাকি? এই মানুষটি যদি একই কথা ওদের মুখে শুনে থাকে তাহলে কোনো রকমেই অনিমেষের কথায় আস্থা রাখতে পারে না। খানিকটা চিন্তা করে সে আবার বোঝাতে চাইল, তাহলে ওরা মিথ্যে বলেছে এটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। তোমার বড় কর্তা নিজের সম্পত্তি বাড়িয়ে যাচ্ছেন তোমাদের শোষণ করে। মইদুল হেসে উঠল আচমকা, যেন অনিমেষ খুব মজার কথা বলেছে। এ কি কথা বললেন? সবাই তো চায় নিজের অবস্থা ভালো হোক, নতুন কি? অনিমেষ বলল, কিন্তু 10 জনের সম্পত্তি একজনের ঘরে গিয়ে জমা হবে কেন? আমরা চাই সবাই সমান অবস্থায় থাকুক, লাঙল যার জমি তার। তোমরা আমাদের সঙ্গে হাত মেলাও, দেখবে দিন পাল্টাবেই। মইদুল বলল, এসব একদম বাসি কথা। ভোটের আগে আপনি গাঁয়ে এসে আমাকে শোনালেন, আর 5 বছর আপনার মুখই দেখতে পাবো না। তখন আমাকে কে বাঁচাবে? না ওই বড় কর্তাই। তাই খামোকা তাকে চটিয়ে লাভ কিছু নেই। অনিমেষ হতাশ হচ্ছিল। এই লোকগুলোকে কিভাবে বোঝানো যায়? নিজেদের স্থবির পরিবেশ থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষাটাই যেন মরে গেছে। আচ্ছা, লোকটাকে আহত করলে কেমন হয়? ওর মনে ঘা দিলে যদি নড়ে চড়ে বসে? অনিমেষ বলল, দেখো, কেউ কাউকে বাঁচাতে পারে না যদি সে নিজে বাঁচতে না চায়। তোমরা এই গ্রামের মানুষরা যদি এক হয়ে শোষণের বিরুদ্ধে না দাঁড়াও তাহলে চিরকাল এভাবেই পড়ে পড়ে মার খাবে। বড়লোকের সেবা করে তোমার কি লাভ হচ্ছে? তোমরা এত ভীরু কেন? খুব আস্তে মইদুল বলল, কি করতে বলেন? উৎসাহিত অনিমেষ জানালো, তোমরা নিজেদের শক্তি প্রয়োগ করো। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের একমাত্র অস্ত্র হলো নির্বাচন। ভোটের মাধ্যমে আমরা একটা সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে জনদরদি সরকার প্রতিষ্ঠা করতে পারি, যারা সাধারণ মানুষের কথা ভাবছে। ভোট হলো ওদের সঙ্গে যুদ্ধ করার প্রধান অস্ত্র। হঠাৎ মইদুল ক্ষেপে গেল। তার কপালে ভাঁজ পড়ল, গলার স্বর উঁচুতে উঠল। তখন থেকে এক কথা ঘ্যানর ঘ্যানর করবেন না তো। ভোট ফোট সব বুঝরু কি, ও দিলেও যা, না দিলেও তা। যে জেতার সে ঠিক জিতবেই, আর জিতে গেলে নিচের দিকে তাকাবে না। যতক্ষণ সবার পা খালি ততক্ষণ কাদা লাগুক, কেউ কিছু ভাবি না। কিন্তু যেই জুতো দিলাম পায়ে, সঙ্গে সঙ্গে হাঁটা চলা ঢিপুস ঢিপুস হয়ে গেল। হবেই। কী সব কথা বলছিলেন? সবাই সমান হবে, পেট ভরে খেতে পাবে বলছিলেন না? ছাই হবে, যত বুকুনি। ভোট ফোট না, যদি সবাই জোট করে গিয়ে কেড়ে কুড়ে নিতে পারি তবেই ফিরবে। ফালতু খোয়াব দেখাবেন না। শক্ত হয়ে গেল অনিমেষ। এই জীর্ণ শরীর থেকে এরকম কথা বেরিয়ে আসবে কল্পনাও করেনি সে। কোনো রকমে বলল, তবে সেটাই করছো না কেন? মাথা নাড়ল মইদুল। করলে কি আর আপনাকে এত কথা বলতে দিতাম? ওটা একটা মুখের কথা। সাহস নেই, শক্তিও নেই। আল্লাহই বা মানবেন কেন? মইদুল তবু মুখ ফুটে এত কথা বলেছিল। গ্রামের অন্য মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে অন্য রকম অভিজ্ঞতা হলো। কেউ মুখ খোলে না, সবাই মরা মাছের মতো চোখ চেয়ে থাকে।
সারাদিন গ্রাম ঘুরে বিকেলে একটা জমায়েত করল ওরা। কমিউনিস্ট পার্টির প্রার্থীর পক্ষে জোরালো বক্তৃতা করে আবেদন জানালো ভোটের জন্য। কিন্তু অনিমেষ অনুভব করছিল এসব কথা কাউকেই স্পর্শ করছে না। যাত্রা দেখার মতো ওরা ওদের দেখছে। প্রতি মুহূর্তেই সে মনে করছিল তাদের এই বলার ধরন ও বিষয়ের সঙ্গে কংগ্রেসের বক্তব্যের বোধহয় কোনো গরমিল নেই। কমিউনিজমকে এভাবে বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায়? মিটিংয়ের শেষে ওরা যখন ফিরে আসছে তখন গ্রামের বড়কর্তা ওদের সাদরে আমন্ত্রণ করলেন জলপানের জন্য। সারাদিন ঘুরে ঘুরে খাওয়া দাওয়া হয়নি, খিদেও পেয়েছিল খুব। তবু অনিচ্ছা সত্ত্বেও অনুরোধ এড়াতে পারল না ওরা। মুড়ি নারকোল আর বাতাসা খেতে খেতে ভদ্রলোকের কথা শুনল অনিমেষরা। আজ সারাদিন তো ঘুরলেন আপনারা, দেখলেন কেমন? অনিমেষ বলল, এভাবে মানুষ বেঁচে থাকে কল্পনাও করা যায় না। ভদ্রলোক বলল, এভাবে মানুষ বেঁচে আছে। আপনারা যারা শহরে থাকেন তারা তো এদের চেনেন না। এই গ্রামে ধরেন 800 ভোট আছে, প্রতিবার জোড়া বলদ পায় সেগুলো। আগে যিনি দাঁড়াতেন তিনি আমাকে অতীব স্নেহ করতেন। তার ছেলেটা শুনেছি লোক ভালো নয়, তাই আমারও পছন্দ নয়। এখন কি করবেন ঠিক করুন। অনিমেষ জিজ্ঞাসা করল, কথাটা বুঝতে পারলাম না। সরল কথা, 800 ভোটের যারা ন্যায্য দাম দেবে তারাই এগুলো পাবে। যিনি এমএলএ হবেন তিনি 5 বছর ধরে কত পাবেন ভাবুন তো। 1000 রাস্তায় তাঁর পকেটে টাকা ঢুকবে। তাই হবার আগে আমাদের একটু মূল্য দিলে ক্ষতিটা কি? বরং নিশ্চিন্ত 100 গুণ হয়ে টাকাটা ঘুরে আসবে তার ঘরে। হাসলেন বড়কর্তা। অসম্ভব, কি যাতা কথা বলছেন? গণতান্ত্রিক রাষ্ট্রে আপনি ভোট বিক্রি করার প্রস্তাব দিচ্ছেন? আপনাকে তো জেলে পড়া উচিত। অনিমেষের এক সঙ্গী চিৎকার করে উঠল। গণতন্ত্র? হা হা করে হাসলেন বড়কর্তা। মজার কথা বললেন, ওসব তো বইয়ে থাকে। আরে মশাই, কংগ্রেস আর কমিউনিস্ট যারা ভোটে দাঁড়ায় তারা একই টাকা রেপিট ওপিট। ক্ষমতা পাবে বলে, পার্টির ফান্ড বাড়বে বলে, ক্যাডারদের চাকরি দেবে বলে, আর নিজের পকেট ভারী করবে বলে, এই তো মতলব। তা যারা তাদের ভোট দিয়ে এসব পেতে সাহায্য করবে তারা আঙুল চষবে। অনিমেষরা আর কথা না বলে বেরিয়ে এলো। মাঠ ভেঙে দাসপাড়ায় ফেরার সময় অনিমেষের খুব ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল সারাদিনের পরিশ্রম কোনো কাজেই লাগলো না। স্বাধীনতার পর থেকে আমাদের দেশে যেভাবে নির্বাচন করা হয়ে থাকে তাতে দেশের মানুষের মানসিকতার প্রতিফলন কতটা ঘটেছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। মইদুলের মতো মানুষেরা তাই ভোটের ওপর কোনো আস্থা রাখে না, কেড়ে নেওয়ার কথা বলে, কিন্তু সেটা তো স্রেফ ডাকাতি, অরাজকতা। রাত্রে শুয়ে শুয়ে অনিমেষ আরেকটি কথা ভাবছিল। নির্বাচনী প্রচার করতে এসে তারা জনসাধারণকে বোঝাচ্ছে, আমাদের ভোট দিন, আমরা আপনাদের সুখের রাজ্যে নিয়ে যাব। কংগ্রেসিরাও নিশ্চয়ই একই কথা বলছে। এ যেন 3-4টে সাবানের কোম্পানি দরজায় দরজায় নিজের প্রোডাক্টের গুণাগুণ বলে বেড়াচ্ছে বিক্রি বাড়াবার জন্য। যেসব প্রার্থী দলের হয়ে দাঁড়াচ্ছে তাদের সঙ্গে জনসাধারণের যোগ নেই। তারা, কর্মীরা কয়েকদিনের জন্য মধ্যস্থতা করছে মাত্র। কোনো রকম বিশ্বাস থেকে এরা ভোট দেবে না। যদি দেয় তাহলে কথার চটকে ভুলে কিংবা কোনো প্রাপ্তির আশায়। দেশে নতুন সরকার গঠিত হলে তার সঙ্গে মইদুলদের কী সম্পর্ক থাকবে? তাছাড়া কমিউনিস্ট পার্টি যদি একটি সংগঠিত আদর্শের ধারক হয় তাহলে এই নির্বাচনের ব্যবস্থায় তার সঙ্গে কংগ্রেসের পার্থক্যটা কী থাকছে? এদেশের মানুষকে যে বিষাক্ত রাস্তায় হাঁটানো হয়েছে এতদিন, তাতে কিছু না পেলে বা পাইয়ে না দিলে তাদের সমর্থন পাওয়া যাবে না। এই দেওয়া নেওয়া পদ্ধতিতে কি কখনো কমিউনিজমের প্রতিষ্ঠা সম্ভব? এই কদিন নির্বাচনী প্রচার অনিমেষকে আরেকটি জিনিস শেখালো। কমিউনিস্ট নেতাদের বিখ্যাত উক্তিগুলো মানুষ নিজের প্রয়োজনে প্রয়োগ করতে পারে। সংসদীয় গণতন্ত্রের নির্বাচন হলো একমাত্র অস্ত্র এবং তার ব্যবহার করতে গেলে কোনো রকম কুণ্ঠা রাখা বোকামি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যুদ্ধে কোনো কাজই অসঙ্গত নয়। নির্বাচনে জিততে হলে
সবসময় থিওরি আঁকড়ে বসে থাকলে চলবে না। বড় শত্রুর সঙ্গে লড়াই করতে গেলে ছোট শত্রুর সঙ্গেও সাময়িক বন্ধুত্ব করতে বাধা নেই। নির্বাচনে জেতার ব্যাপারে গৃহীত পথ যদি কংগ্রেসের থেকে ভিন্ন না হয় তো ক্ষতি কী? কারণ 2 পা এগোতে হলে 1 পা পিছিয়ে যেতে আপত্তি নেই। অস্থির অনিমেষ দাসপাড়া থেকে এক সকালে জলপাইগুড়ি রওনা হয়ে গেল, কাউকে কিছু না বলেই। 24 কদমতলায় বাস থেকে নামতেই রিকশার হর্ন আর মানুষের চিৎকারে কান ঝালাপালা হয়ে গেল। সঙ্গে একটি কাঁধে ঝোলানো ব্যাগ। অনিমেষ চুপচাপ হেঁটে রূপমায়া সিনেমার সামনে এসে দাঁড়ালো। প্রতি বছর শহরটা একটু একটু করে চেহারা পাল্টাচ্ছে। নতুন নতুন দোকান এবং তাদের সাজানোর ঢঙের অভিনবত্ব চোখে পড়ছে। রূপমায়ার আগে নাম ছিল আলো ছায়া। জীবনের প্রথম সিনেমা দেখেছিল সে এখানে। ছবিটার নাম দস্যু মোহন। হলটাকে ভালোভাবে দেখল অনিমেষ। এতগুলো বছরেও একই রকম আছে। তবে আগে হিন্দি ছবি হতো না, এখন তাই চলছে। খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। অনিমেষ খুশি খুশি মেজাজে চারপাশে তাকাচ্ছিল। চৌধুরী মেডিকেলের কাউন্টারে রামদা বসে আছেন। অনিমেষকে দেখে হাত তুলে ডাকলেন। ভদ্রলোকের হাসিটা খুব সুন্দর। কখনো চুলে তেল দেন না বলে সব সময় ফেঁপে থাকে সেগুলো। ওর ওষুধের দোকানের সামনে এলেই অদ্ভুত একটা অনুভূতি হয় অনিমেষের। নানান ট্যাবলেট, ক্যাপসুল এবং ওষুধের বোতল দেখতে দেখতে এক ধরনের নিরাপত্তা আসে। এখানে বসে থাকলে কোনো অসুখ আক্রমণ করতে পারবে না। দোকানের মধ্যে ঢুকলে যে ওষুধ মার্কা গন্ধটা নাকে আসে তা বেশ আরামদায়ক মনে হয় তখন। রামদা হাসলেন। কবে আসা হলো? এই মাত্র। কাঁধের ব্যাগটা দেখালো অনিমেষ। এইভাবে শুধু একটা ব্যাগ নিয়ে? রামদা বিস্মিত। কাজে এসেছিলাম এদিকে, হঠাৎ চলে এলাম। তা আপনাদের খবর কি? আমি সব সময় ভালো। ও হ্যাঁ, কে যেন বলছিল তুমি এখন পার্টি করছো। বাহ, এখানেও খবর এসেছে? খুব না, একটু একটু। এইটাই খারাপ লাগে। যখন কিছু করবে তখন হয় পুরোদমে করবে, নয় একদম ধারে কাছে যাবে না। মাঝামাঝি থাকাটা মারাত্মক। জানো তো, অখিলদা মারা গেছেন। অখিলদা মানে কংগ্রেসের? হ্যাঁ, তবে ওকে তোমার অন্য পরিচয়ে চেনা উচিত ছিল। জলপাইগুড়ি শহরের খেলাধুলার উন্নতি যে লোকটা না থাকলে হতো না। অনিমেষের মনে পড়ল মানুষটাকে। যে কোনো স্পোর্টস বা খেলায় এই লোকটিকে না হলে চলতো না। অর্থবান মানুষ, খেলার জন্য 2 হাতে অর্থ বিলিয়েছেন। এমনকি বৃদ্ধ বয়সেও নিজে ফুটবল খেলতে নামতেন। হাফ প্যান্ট পরা ফর্সা হাসি খুশি সেই মানুষটি লেফট আউটে দাঁড়িয়ে এই বয়সেও এমন কিক করতেন যেটা রামধনু হয়ে গোলে গিয়ে ঢুকত। অনিমেষ জিজ্ঞাসা করল, কি হয়েছিল? মার্ডার। রাত্রে খেলার মাঠ থেকে ফেরার পথে। রামদা গম্ভীর হলেন। কেন? সেটাই বোঝা যাচ্ছে না। ওরকম হাসি খুশি মানুষকে কি সুস্থ মাথায় মারা যায়? পুলিশ কোনো হদিশ পাচ্ছে না। শহরটা কেমন পাল্টে যাচ্ছে। এখন কেউ কাউকে পছন্দ না করলে সহজেই সরিয়ে দিতে পারে। অনিমেষ রামদাকে দেখল। ওর সুন্দর মুখটা এখন বিমর্ষ। যতদূর জানা আছে রামদা কোনো রাজনীতিতে নেই। বাবুপাড়া পাঠাগারের সূত্রে গল্প উপন্যাস পত্রিকা নিয়ে ডুবে থাকেন। তাহলে শহরটা ভেতরে ভেতরে পাল্টে যাচ্ছে। এটা কি রাজনীতির কুপ্রভাব? প্রসঙ্গটা এড়াতে রামদা একটা কাশির লজেন্স বের করে এগিয়ে দিয়ে বললেন, কদিন থাকছো? ঠিক নেই বলে লজেন্সটা কাগজ থেকে ছাড়িয়ে মুখে ফেলল অনিমেষ। রামদা তখনই একজন খদ্দেরকে ওষুধ দিতে ব্যস্ত হয়ে পড়ায় অনিমেষ বলল, চলি। ঘাড় নেড়ে সম্মতি জানিয়েই রামদা আবার হাত তুলে দাঁড়াতে বললেন। গলায় ঝাঁঝ লাগছিল অনিমেষের। ওর মনে পড়ে গেল আগে যখনই এখানে আড্ডা মারতে আসতো তখনই লজেন্সটা তার বরাদ্দ থাকত। কথাটা তার খেয়ালে ছিল না, কিন্তু রামদা সেটা মনে রেখেছেন। তার নিজের মনের অবচেতনায় ব্যাপারটা থেকে গিয়েছিল বলেই
ওটা নেওয়ার সময় সে অন্যমনস্ক স্বচ্ছন্দতায় নিয়েছিল। রামদাকে আজ নতুন করে ভালো লাগলো তার। কাজ শেষ করে রামদা ওর সামনে এসে কাউন্টারের ওপর দুহাত রেখে বললেন, তোমার দাদু এসেছিলেন। দাদু? এখন তোমাদের ওকে একা রাখা উচিত নয়। কেন, কি হয়েছে? তুমি কিছু জানো না? না, সত্যি বিশ্বাস করুন। অনিমেষ খুব নার্ভাস হয়ে পড়ছিল। দাদু তো এই সেদিন গয়া থেকে ওর কাছে ঘুরে ফিরে এসেছেন, চিঠিতেও তো কিছু লেখেননি। কিছুদিন হলো ওর কানে একটা ঘা মতো হয়েছিল। কানের ভেতরে? না, লতিতে। কিছুতেই সারছিল না বলে ডক্টর সেনের কাছে যান। তিনি সাসপেক্ট করছেন। অনিমেষের দিকে তাকালেন রামদা, তারপর মুখ ফিরিয়ে নিয়ে একটু ভাবলেন। অনিমেষ বুঝল যে রামদা কোনো অপ্রিয় কথা বলতে দ্বিধা করছেন। সে একটা হাত বাড়িয়ে রামদার হাতে রাখল। বলুন, এখন আমি আর বালক নই। ডক্টর সেন এটাকে এক ধরনের লেপ্রসি বলে সন্দেহ করছেন। কিন্তু শোনো, আপসেট হয়েও না, এটা জাস্ট সন্দেহ। তোমার দাদুকে উনি যেসব পরীক্ষা করাতে বলেছিলেন তার একটাও করতে চাননি। সামান্য কয়েকটা টেস্টে এটা ধরা যাবে। আর আজকাল তার প্রচুর ওষুধ আছে, কোনো সমস্যাই নয়। আমার কাছে উনি এসেছিলেন কয়েকটা ওষুধ কিনতে আর ইঞ্জেকশন নিতে। ওকে অনেক বোঝাতে চাইলাম, কিছুতেই শুনলেন না। বললাম, ডক্টর সেন ভুল করতে পারেন, আপনি আরেকজনকে দিয়ে যাচাই করান, স্কিন টেস্ট করুন। বাট হি ইজ টোটালি এ চেঞ্জড ম্যান। তুমি যখন এসে পড়েছ, ওকে ভালো করে বোঝাও। অনিমেষের মাথায় আর কিছু ঢুকছিল না। দাদুর কুষ্ঠ হয়েছে? থেকে থেকে শরীরে একটা কাঁপুনি আসছিল। কাউন্টারের ওপর দুহাতের ভর রেখে নিজেকে সামলে নিল সে। তারপর খুব নিচু গলায় বলল, কিন্তু রামদা, ব্যাপারটা কি ঠিক? রামদা দ্রুত হাত নাড়লেন। এটা একটা অনুমান মাত্র। অনেক সময় শুধু ভিটামিনের অভাবে শরীরের ঘা শুকোতে চায় না। ডায়াবেটিস থাকলেও হতে পারে। ব্যাপারটা আসলে কি তা পরীক্ষা না করলে কি করে বোঝা যাবে? কিন্তু তার আগেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। শুনছি আজকাল বাড়ি থেকে বেরও হচ্ছেন না। তুমি ওকে বোঝাও। রামদার দোকান থেকে বেরিয়ে একটা রিক্সা নেবে কিনা ভাবল অনিমেষ। খবরটা শোনা মাত্র শরীর কেমন অবসন্ন হয়ে গেছে। দাদুর যদি সত্যি কুষ্ঠ হয়ে থাকে তাহলে কোনো হিসাব মেলাতে পারছিল অনিমেষ। সে দ্রুত হাঁটা শুরু করল নিজেকে শক্ত করতে। রূপশ্রী সিনেমার সামনে দিয়ে থানার পাশ ঘুরে করলা নদীর ধারে হনহন করে হেঁটে আসার পথে একটাও চেনা মুখ পড়ল না। অনিমেষ এই মুহূর্তে পরিচিত কাউকে দেখতেই চাইছিল না। কারো সঙ্গে কোনো খেজুরে কথা বলার মতো মেজাজও নেই। বাড়িটাকে রং করা হয়েছিল অনেক দিন আগে, কিন্তু এখনও বেশ ঝকঝকে দেখাচ্ছে। সরু গলি দিয়ে হেঁটে এসে বাড়ির সামনে গেটটায় হাত রাখল অনিমেষ। কোথাও কোনো শব্দ নেই, ঝিম মেরে আছে চারধার। এখন দুপুর, বাইরে সব দরজা জানলা বন্ধ। গেটের সামনে দাঁড়িয়ে মনে হয় অত বড় এলাকা জুড়ে তৈরি বাগান এবং বাড়িতে কোনো মানুষ নেই। সামনের অংশে আগে ভাড়াটেরা থাকতো, এখন সেগুলোও যে ফাঁকা তা বুঝতে অসুবিধা হয় না। অনিমেষ ভেতরে ঢুকে দরজায় শব্দ করল। বেশ কিছুক্ষণ সাড়া নেই। তারপরই একটা সরু কণ্ঠস্বর শুনতে পেল সে। কে এলো আবার? ও হেম, দেখো না একবার। অনেক কষ্টে বোঝা যায় এই গলা শরীর শেখরের। অনিমেষের মেরুদণ্ডে কেউ যেন বরফ ঘষে দিল। এ কি গলা হয়েছে ওর? শ্লেষা জড়ানো অথচ ভাঙা কাঁশির মতো বিরক্তি মাখানো এরকম সরু স্বর শরীরশেখরের কণ্ঠ থেকে বেরোবে চিন্তাও করা যায় না। পিসিমার গলা শুনল অনিমেষ। আপনি দেখুন না, আমার সময় নেই। কেন, কি রাজকার্য করছো তুমি? আমার পিণ্ডি চটকাচ্ছি, এগুলো না রাঁধলে গিলবেন কি? যে রাঁধে সে কি চুল বাঁধে না? রান্না শেখাচ্ছ আমাকে? সকাল থেকে রাত পর্যন্ত আপনার চাকরানি হয়ে জীবনটা গেল আমার। কেন, ওখান থেকে একটু উঠে গিয়ে দেখতে পাচ্ছেন না? অনিমেষ চুপচাপ সংলাপগুলো শুনছিল। দাদু এবং পিসিমার সম্পর্ক প্রায় আগের মতো থাকলেও মনে হচ্ছে কোথাও যেন সুর কেটে গেছে।
অনিমেষ আরেকবার দরজায় টোকা দিল। গনগনে আঁচের মতো মেজাজ এগিয়ে আসছে বোঝা গেল। দুপদাপ পায়ের আওয়াজ হচ্ছে। শব্দ করে দরজা খোলার সময় হেমলতা বিড়বিড় করছিলেন, আসার আর সময় পায় না, ভর দুপুরেও। দরজা খুলে যেতে ও হাসতে চেষ্টা করল। কিন্তু এ কী হয়েছে পিসিমার চেহারা? শুকিয়ে প্রায় দড়ি পাকিয়ে গেছে শরীর, গায়ে সেমিজ নেই, সাদা ফিতে পাড় ধুতিটা গোড়ালি ঢাকেনি, গাল ভেঙে গেছে। বাইরের কড়া রোদ চোখে পড়তে দৃষ্টি অস্বচ্ছ হয়েছিল একটু। পরক্ষণেই চিৎকার করে উঠলেন, বাবা দেখুন কে এসেছে। অনিমেষ নিচু হয়ে প্রণাম করতেই উনি দু হাতে ওকে জড়িয়ে ধরলেন। হেমলতার মুখ অনিমেষের বুকে, এবং তখনই ফোঁপানি শুরু হলো। কান্নাটাকে আর ধরে রাখতে পারছেন না হেমলতা। দমবন্ধ গলায় শুধু উচ্চারণ করছেন, অনি বাবা, অনি বাবা। অনিমেষ স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। সেই স্বর্গছেঁড়া থেকে শৈশবে এই মহিলার সঙ্গে চলে আসার পর থেকে অনেক মান অভিমান এবং সুখের স্পর্শ পেয়ে সে যৌবনে পৌঁছেছিল। কিন্তু কখনো এমন করে হেমলতা ব্যক্তিগত আড়াল সরিয়ে তার বুকে মাথা ঠোকেননি। নিজের মাকে এখন আর স্পষ্ট মনে পড়ে না। মায়ের স্নেহ ভালোবাসা, দু একটা সুখ এবং দুঃখের স্মৃতিতে আধো আলো ছায়ায় মুখ বুজে আছে। কিন্তু একদিকে শরীরশেখরের ব্যক্তিত্ব, অন্যদিকে হেমলতার স্নেহের প্রশ্রয় তার বালককাল ও কৈশোর জুড়ে ছড়ানো। এ তো অস্বীকার করা যায় না। আজ হেমলতা তার বুকে এমন করে ভেঙে পড়তে অনিমেষের নিজেকে সামলানো মুশকিল হচ্ছিল। কয়েক মুহূর্ত এই অবস্থায় থাকতেই ভেতর থেকে একটা আর্তনাদ ভেসে এলো, কে এলো? ও হেম, কে এলো এখন? হেমলতা ফিসফিস করে অনিমেষকে বললেন, অনেক কথা আছে অনি বাবা, তোকে পরে বলবো। তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে গলা তুললেন, আপনার নাতি এসেছে অনি বাবা, কি কালো হয়ে গেছে দেখুন। কথাটা বলতে বলতেই হেমলতা ভেতরে ঢুকলেন। এই মুহূর্তে তাকে অন্যরকম দেখাচ্ছিল, যেন বিশ্ব জয় করে এসেছেন এমন ভঙ্গিতে হেলে দুলে এগোচ্ছিলেন। একটু আগের কান্নাটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, যেন অনিমেষ এ বাড়িতে আসতেই তার সব সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো কিছু নিয়ে তাকে দুশ্চিন্তা করতে হবে না। অনিমেষ আড়ষ্ট পায়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করল। এই ঘরের আসবাব, চেহারা, এমনকি গন্ধটা অবিকল একই রকম রয়েছে। স্বর্গছেঁড়া থেকে জলপাইগুড়িতে এসে শরীরশেখর এই 6 কামরার বাড়িটা প্রথমে তৈরি করেছিলেন মাথা গোঁজার জন্য। তারপর বড় বাড়ি হলো, অনেক যত্নে সেটাকে তৈরি করলেন শরীরশেখর। কিন্তু কি আশ্চর্য, ওখানে গিয়ে থাকার ইচ্ছে হলো না তাঁর। এখনও সেই পুরনো ঘরেই রয়ে গেছেন। অনিমেষ বাড়ির ভেতরে ঢুকেই চমকে গেল। ভেতরে উঠোন জুড়ে যে কাঁঠাল গাছটা ছিল সেটা আর নেই। অনেকটা জায়গা ন্যাড়া দেখাচ্ছে এখন। আর তার ঠিক মাঝখানে বেতের রং ওঠা চেয়ারে আপাদমস্তক ঢেকে এই রোদে বসে আছেন শরীরশেখর। একটা নস্যিরঙা চাদরে ওর মাথা ঢাকা, শুধু চোখ আর নাক বেরিয়ে আছে বাইরে। বারান্দার কোণে এসে দাঁড়াতেই চোখাচোখি হলো। অনিমেষের মনে হলো একটা শীতল হাওয়া যেন তার শরীরে কনকনানি ছড়াচ্ছে। এই মাত্র সামান্য কদিনের ব্যবধানে একটা মানুষের চেহারার এতখানি পরিবর্তন ঘটতে পারে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কাঁধের ব্যাগটাকে বারান্দার টুলের ওপর রেখে অনিমেষ উঠোনে নামল। কি হয়েছে আপনার? শরীরশেখর চিৎকার করে উঠলেন। সেই গম্ভীর স্বর নেই, বাচনভঙ্গিতে যে ব্যক্তিত্ব অনেকের সাহস হরণ করত তা উধাও। চিনচিনে গলায় শব্দটা ছিটকে বের হলো, কাছে এসো না, কাছে এসো না, দূর থেকে কথা বলো। অনিমেষ ভালো করে দাদুকে দেখল। নাক চোখ তো স্বাভাবিকই আছে। সে খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল আবার, কেন, কি হয়েছে? কেন, শোনোনি কিছু? এখানে আসার পথে কেউ তোমায় বলেনি? না। মিথ্যে কথাটা শক্ত গলায় বলল অনিমেষ। সে কি, লোকে আমায় আজকাল দেখলেই সরে দাঁড়ায়। পাড়ায় একটা কম্পাউন্ডার পায় না যে আমাকে ইঞ্জেকশন দেবে, আর তোমাকে কেউ কিছু বলল না?
কেন? তোমার পিসিমা তো দরজা খুলে অনেকটা সময় নিল, সে কিছু বলেনি? সঙ্গে সঙ্গে হেমলতা রান্নাঘরের বারান্দা থেকে চিৎকার করে উঠলেন, আমি বলতে যাব কেন? আপনার দুর্গতির কথা আপনি বলুন, আমার তো আর ভীমরতি হয়নি আপনার মতো। চাদরে মোড়া মাথাটা একটু দুলল। তারপর অনিমেষকে খুব স্বাভাবিক ভঙ্গিতে জানালেন, শোনো, আমার কুষ্ঠ হয়েছে। জানি সব কুষ্ঠ সংক্রামক নয়, তবু আমি ঝুঁকি নিতে চাই না। তাই কেউ এখানে আসুক আমি পছন্দ করি না। তোমার বাবাকে আমি জানিয়েছি, কিন্তু সে কথা শুনতে চায় না। সপ্তাহে একদিন এসে তোমার পিসিমার কাছে খবর নিয়ে যায়। হেমলতা চেঁচিয়ে উঠলেন, শুনলি অনি বাবা, শুনলি? অন্য কাউকে উনি রোগ ধরাবেন না, কিন্তু আমার বেলায় সে কথা একদম মনে পড়ল না। স্বার্থপর কীরকম দেখ তুই! সেই যে ছেলেবেলা থেকে গুমুত ফেলাচ্ছেন, তা থেকে আর নিস্তার নেই। শরীরশেখর মাথা নাড়লেন, নিজের শরীর তো আর আয়নায় দেখো না। হয় তুমি নয় আমি, যে কেউ আগে যেতে পারি। আমি ছাড়া তোমার আর কেউ নেই। এই বয়সে তোমার যদি আমার রোগ হয়, তাহলে কি এমন বেশি হবে? আমার তো এই শরীরের ওপর কোনো মায়া নেই। গয়ায় গিয়ে মুক্ত পুরুষ হয়ে এসেছি, কিন্তু আমার ওপর তো তোমার খুব মায়া আছে। তাই তোমাকে দূরে যেতে বলছি না। আর তা বললে যে কদিন বেঁচে আছি খাবো কি? হেমলতার গলাটা আচমকা পাল্টে গেল। ওই আর এক ন্যাকাপনা হয়েছে। বাবা নিজে নিজের শ্রাদ্ধ করে এসেছেন, আর তাই জগতের ওপর, শরীরের ওপর ওর কোনো মায়া নেই। তাই যদি, তবে তো রোগ হয়েছে বলে মানুষের সামনে যাচ্ছেন না কেন? ভাত একটু শক্ত থাকলে খাবার সময় আমার পিণ্ডি চটকান কেন? এর নাম মুক্তপুরুষ না? আপনার দুটো বউ যে আগে ভাগে মরে গেছে, সেটা তারা কপাল করে এসেছিল বলেই, বুঝলেন? অনিমেষ একটু কড়া গলায় বলল, পিসিমা, আপনি একটু চুপ করুন। তারপর দাদুর পাশে গিয়ে দাঁড়াতেই শরীরশেখর চোখ বন্ধ করলেন। এখন ওর চামড়া কুঁচকে মুখের আদল দুমড়ে দিয়েছে। সময় বড় নির্মম। অনিমেষ আদেশের গলায় বলল, চাদরটা সরান, আমি দেখব। কুষ্ঠ, কুষ্ঠ, অনেক পাপ করেছি সারা জীবন, তার ফল। চাদর সরাবার চেষ্টা না করে শরীরশেখর বিড়বিড় করলেন, আপনি অশিক্ষিতের মতো কথা বলছেন। সামান্য কদিন আগেও আপনি এরকম কথা বলতেন না। চাদরটা সরান। শরীরশেখর বুঝলেন আর প্রতিরোধ করে লাভ নেই। একান্ত অনিচ্ছায় তিনি মাথা থেকে চাদর সরালেন। সাদা কদম ফুল দেখল অনিমেষ। 1 ইঞ্চি খোঁচা খোঁচা পাকা চুলে ছাওয়া মাথাটা অদ্ভুত দেখাচ্ছে। শরীরশেখরকে চেনা যেত না আচমকা দেখলে। অনিমেষ সতর্ক চোখে শরীরশেখরের কানের দিকে তাকালো। বাঁ কানটা সামান্য ফুলেছে, লতির পেছন দিকটা ঘা হয়েছে বেশ। বোধহয় কানের ভাঁজ থেকে চটচটে রস জড়ানো ক্ষত ছড়িয়েছে। একটা লালচে ওষুধ বোধহয় লাগানো হয়েছে সকালে। অন্য কানটা একদম স্বাভাবিক। কানের লতিতে, নাকের পাটায় লালচে ভাব বা ফোলা নেই। গলা, কপালের উপরের চামড়ায় বয়সের জন্য যেটুকু বিধ্বস্ত, তার অতিরিক্ত কিছু দেখা যাচ্ছে না। অনিমেষ এই অল্প বয়সে অনেক কুষ্ঠরোগী দেখেছে। জীবনের প্রথমবার সেই তিস্তার উপরে নৌকায় বসে থেকে শুরু করে কংগ্রেসের হয়ে বন্যার সাহায্য দেওয়ার সময় পর্যন্ত ওদের কাছ থেকে লক্ষ্য করেছে। আজ সেই সামান্য অভিজ্ঞতা নিয়ে বুঝতে পারল রোগটা কুষ্ঠ নয়। কিন্তু ডাক্তারের সন্দেহ এবং দাদুর এই আচরণ শুধু অনুমানের ওপর, তা কি করে হয়? অনিমেষ জিজ্ঞাসা করল, আপনার রক্তে চিনি আছে? চিনি? ব্লাড সুগার? অনিমেষ জোর করে রসিকতার চেষ্টা করছিল। জানি না, থাকলেও থাকতে পারে। পরীক্ষা করিয়ে দেখবেন? পয়সা নষ্ট করে লাভ কি? যদি রোগটা সেই কারণেই বেড়ে থাকে, তাহলে স্বস্তি পাবেন, ঠিক চিকিৎসা হবে। লাভ কি মানে? এই শরীরটা নিয়ে আমি এক ফোঁটা চিন্তা করি না, কিন্তু অন্য লোককে বিব্রত করছেন। বিব্রত না হলেই হয়।
আপনি কানের কাছে ওই রোগ হয়েছে বলে চেঁচাবেন আর লোকে তা শুনবে না? শুনলাম ইঞ্জেকশন নিতে গিয়েছিলেন। কে বলল? একটু আগে আপনিই তো কম্পাউন্ডারের কথা বললেন। ও হ্যাঁ, ডাক্তার সেন অনুমান করছিলেন যদি হয় তাহলে লেপ্রসির প্রাথমিক ওষুধপত্র এবং ইঞ্জেকশন লিখে দিতে বলেছিলাম। ব্যাস, নিজে নিশ্চিন্ত না হয়ে সেগুলো ব্যবহার করতে লাগলেন। দাদু, আপনি তো এরকম অবৈজ্ঞানিক চিন্তা কখনো করতেন না। হঠাৎ শরীরশেখর দুহাতে মুখ ঢাকলেন। কিছুক্ষণ তার শরীরটা নিশ্চল হয়ে রইল। জলপাইগুড়িতে ভর দুপুরের খরা রোদেও হাওয়া বয়। সেই হাওয়ায় দাঁড়িয়ে অনিমেষ নতুন চোখে দাদুকে দেখল। এই সেই শরীরশেখর যিনি তার সামনে এতকাল বিশাল বৃক্ষের মতো মাথা উঁচু করেছিলেন। এখন তাকে এ অবস্থায় দেখতে কিছুতেই মন চায় না। অনিমেষ বুকের গভীর থেকে ডাকল, দাদু। শরীরশেখর খানিক বাদে মুখ তুললেন। একবার সতর্ক চোখে চারপাশে তাকিয়ে নিলেন। হেমলতাকে ধারে কাছে দেখতে না পেয়ে বললেন, বারান্দা থেকে টুলটা নিয়ে এসো। অনিমেষ সামনে বসলে শরীরশেখর কিছুটা সামলে নিলেন। আমি আর পারছি না, এভাবে বেঁচে থাকতে আমি পারবো না। অনিমেষ নড়ে উঠল। কি হয়েছে আমাকে বলুন। শরীরশেখর একটা কালো পাথরের মূর্তির মতো বসেছিলেন। শুধু ওর ঠোঁট দুটো নড়ছিল। সারা জীবনে আমি কিছু পাইনি। দুবার বিয়ে করেছিলাম, কিন্তু ভাগ্যে সইল না। বড় মেয়েটা সেই বাল্যকালে বিধবা হয়ে ঘাড়ে চেপে রইল। বড় ছেলে দুষ্টগ্রহের মতো সারা জীবন আমার চারপাশে ঘুরছে আর আমাকে কুরে কুরে খাচ্ছে। তোমার বাবা আমাকে টাকা দেয়, কিন্তু আমি বুঝি সে বাধ্য হয়েই দেয়, কারণ তার মনে একটা নরম ভাব আমার সম্পর্কে আছে। কিন্তু আমার সমস্যা নিয়ে সে মাথা ঘামাতে চায় না। তার ভাইদের ব্যাপারে সে নাক গলাতে চায় না। ছোটজনের সম্পর্কে আমি কিছু ভাবি না। শুনেছি সে এখন মস্কোতে আছে। শরীরশেখর একটানা কথা বলে দম নিতে থাকলেন। অনিমেষ সোজা হয়ে বসল। ছোট কাকা প্রিয়তোষ এখন মস্কোতে? কথাটা সে জানত না। কমিউনিজম শব্দটা যার জন্য সে প্রথম শুনেছিল, তিনি নাকি পরবর্তীকালে সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছেন, এরকম কথা কানে এসেছিল। এতদিন কলকাতায় থেকেও ছোট কাকাকে সে দেখেনি। মাঝে মাঝে মনে হয়েছে খোঁজ খবর নেয়, কিন্তু তেমন উৎসাহ পায়নি। আবার এও শুনেছিল ছোট কাকা দিল্লিতে আছে। এখন দাদুর মুখে ছোট কাকার রাশিয়া থাকার খবর পেয়ে সব হিসেব গুলিয়ে গেল তার। শরীরশেখর বললেন, প্রিয় ইজ ডেড টু মি। যে ছেলে ওই অবস্থায় গিয়ে নিজের বাবাকে স্মরণ করে না, তার কোনো অস্তিত্ব আমি স্বীকার করি না। ছোট মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সারা জীবন সে শুধু অসম্মানের কারণ হয়ে থাকলো। তোমার মাকে নিয়ে এসেছিলাম নিজে পছন্দ করে, সেও চলে গেল। সারা জীবন আদর্শ নিয়ে কঠোর মানুষ হয়ে কাটিয়ে এই সব জুটল। ধর্মকর্ম কোনোদিন মানতে পারিনি। শান্তির জন্য সেখানে যাওয়া কাপুরুষতা বলে ভাবতাম, কিন্তু গত কয়েক বছরে আমি শেষ হয়ে গেছি। তোমার বাবা যে টাকা দেয় তাতে চলে না। এর কাছে ওর কাছে হাত পাতি, নিজেকে কেমন ভিখিরির মতো মনে হয়। রাস্তায় হাঁটতে গিয়ে শুনতে পাই কেউ অবাক হয়ে বলছে, এই বুড়োটা এখনো বেঁচে আছে। এতদিন যেভাবে কাটিয়ে এসেছি, এখন সেটা তাড়া করে বেড়ায় আমাকে। কেঁচোর মতো থাকতে ইচ্ছে করে না একদম। আমার মেরুদণ্ড ভেঙে যাচ্ছে বুঝে তোমার জ্যাঠা যখন এসে জুড়ে বসেন, তখন আমি প্রতিবাদ করতে পারি না। ভাবলাম নিজের শ্রাদ্ধ করে এলে শরীরের প্রতি জগতের প্রতি কোনো মায়া থাকবে না। ভুল, সব ভুল। অনিমেষ, আত্মহত্যা করতে পারবো না, কিন্তু দীর্ঘ জীবন বেঁচে থাকার মতো পাপ আর কিছু নেই। অনিমেষ এতক্ষণে শক্ত হয়ে গেছে। অজান্তেই নিজের ঠোঁট কামড়াচ্ছিল সে। দাদুর মুখের দিকে তাকিয়ে বলল, কুষ্ঠরোগ একটা বাহানা? ঘাড় নাড়লেন শরীরশেখর।
কাজ হয়েছে খুব। যেই শোনে আমার কুষ্ঠ হয়েছে, সঙ্গে সঙ্গে দুদ্দাড় করে পালিয়ে যায়। তোমার জ্যাঠামশাই আর কাজ ঘেঁষছে না। ছোট পিসি আসবে না যতদিন বেঁচে আছি। শুধু তোমার বাবা মনে হয় কথাটা আধা বিশ্বাস করেছে। প্রতি সপ্তাহে আসে, আমার আপত্তি বলে কাছে আসে না। শহরের লোকজন প্রায় একঘরে করে দিয়েছে আমাকে। যতই আধুনিক হোক, মানুষ যখন কল্পনা করে নিজের শরীরের মাংস খসে খসে পড়ছে, তখন সব আধুনিকতা ফুস করে উধাও হয়ে যায়। আমাকে এখন কেউ বিরক্ত করে না। আমার যা কিছু অভাব, তাই নিয়ে একা একা চুপচাপ বসে থাকি। শুধু তোমার পিসিমাকে ঠকাতে আমার খারাপ লাগছে। মেয়েটা আমার যাই হোক, আমাকে ছেড়ে যাবে না। কুষ্ঠ বলে সে আমলই দেয় না। অনিমেষ অবাক হয়ে গেছিল। এভাবে কোনো মানুষ নিজেকে বিচ্ছিন্ন করে কখন, কেন? এই সময় হেমলতা হড়বড় করে বারান্দায় চলে এলেন। একদম ভুলে গেছি। হ্যাঁ রে, তুই খেয়ে এসেছিস? কেন বলুন তো? না হলে আবার রান্না শুরু করি। শুধু সেদ্ধ ভাত ছাড়া আমরা কিছু খাই না। গোয়ালাটা যা বাজার করে দেয়। 1টা বেজে গিয়েছিল খেয়াল আছে। এখন অনেক বেলা হয়ে গেছে। অনিমেষের ভেবে নিতে একটুও সময় লাগলো না। পিসিমা যদি রান্না শুরু করেন, তাহলে ওর নিজের খেতে হয়তো সন্ধে হয়ে যাবে। সে স্বচ্ছন্দে বলল, আমি শুধু স্নান করব, আসার সময় খেয়ে এসেছি। ঠিক বলছিস তনি বাবা? অনিমেষ হাসল। ঠিক বলছি, আপনি চিন্তা করবেন না। বেশ, তাহলে স্নান করে একটু বাতাসে দিয়ে জল খাস। স্নানটা করে নে বরং। গল্প করতে করতে বাবার আর খেয়াল নেই। আসুন, খাবেন। অনিমেষ চমকে উঠল। এখনো খাওয়া হয়নি? হবে কি করে? সকালে একটু সুজি দিয়ে দুধ দিয়েছিলাম, তাই খেয়েই তো পেট ঢাক হয়ে আছে। সারাদিন একবারই তো ভাত খায়, তাও এই সময়। কই আসুন, আমার দেরি হয়ে যাচ্ছে। হেমলতা ডাকলেন। শরীরশেখর কোনো রকমে উঠে দাঁড়ালেন। অনেকটা বেঁকে গেছেন এরই মধ্যে। হাঁটতে গিয়ে টলে গেলেন শরীরশেখর। অনিমেষ চট করে তাকে ধরে ফেলে ধীরে ধীরে রান্নাঘরের দিকে হাঁটিয়ে আনল। শরীরশেখর ফিসফিস করে বললেন, মনে রেখো, আমার কুষ্ঠ হয়েছে। অনিমেষ হাসল। বারান্দার এক কোনায় টেবিলে খাবারের ব্যবস্থা। ধরে ধরে ওকে সেখানে তুলে দিতেই একই স্বরে বললেন, মাঝে মাঝে এক একটা দুপুর উপোস দেওয়া ভালো, ওতে শরীর সুস্থ থাকে। অনিমেষ এবার আর হাসতে পারল না। স্নান সেরে বাইরে বেরোতেই মনে হলো পেটের মধ্যে আগুন জ্বলছে। অথচ এখন আর খাওয়ার কথা বলা চলে না। চুল আঁচড়ে সে রান্নাঘরের সামনে আসতেই দৃশ্যটা চোখে পড়ল। চামচে করে দাদু ভাত মুখে দিচ্ছেন, আর পিসিমা একটা হাত পাখা নিয়ে বাতাস করতে করতে পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। হঠাৎ একটা ঢোক গিলতে গিয়ে দাদু কাশতে শুরু করলেন। সমস্ত শরীর বেঁকে চুরে একাকার, চোখ উল্টে যাচ্ছে। পিসিমা দুহাতে বুক মালিশ করতে করতে বিড়বিড় করতে লাগলেন। অনিমেষ ভয় পেয়ে এক লাফে দাদুর সামনে গিয়ে হাজির হলো। শরীরশেখরের সামনে বড় বাটিতে ভাত, ডাল আর একটা তরকারি গোছের কিছু গুলে একেবারে কাঁই করে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে শক্ত কিছু খেতে অসুবিধে বলে দাদুর জন্য এই ব্যবস্থা। কিন্তু তাও তো গলায় আটকে গেছে ওর। একটু সামলে ঘাড় নেড়ে দাদু উঠে পড়লেন। তারপর এগিয়ে বেসিনে ঝুঁকে পিসিমার দেওয়া জলে মুখ ধুতে লাগলেন। অনিমেষ কিছুটা নিশ্চিন্ত হয়ে বাইরে বেরিয়ে আসতেই বমির শব্দ শুনতে পেল। হুড়হুড় করে এতক্ষণের কষ্টের খাওয়া বেসিনে উগরে দিলেন শরীরশেখর। অনেকটা শ্লেষ্মা খাবারের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর যেন খুব আরাম হলো ওর। পিসিমার গলা শোনা গেল, আহ, এতক্ষণে যা খেলেন সব বমি করে দিলেন। ছি ছি ছি, এই করলে শরীর টিকবে? দেখলি অনি বাবা, কাণ্ডটা দেখলি? তোয়ালেতে মুখ মুছে শরীরশেখর আবার বাইরে এসে বসলেন। অনিমেষ দেখল দাদু এখনও হাঁপাচ্ছেন। কাছে গিয়ে বসতেই হাসবার চেষ্টা করলেন। অনিমেষ জিজ্ঞাসা করল, এখন কেমন বোধ করছেন? দাদুর পেট তারই মতো শূন্য, ভাবতে অস্বস্তি হচ্ছিল। ভালো, পেটে কিছু পড়লেই খারাপ বোধ হয়। একটা প্লেটে বাতাসা আর জল নিয়ে পিসিমার সামনে দাঁড়াতেই
অনিমেষ খেয়ে নিল, অত্যন্ত সামান্য, কিন্তু খেয়ে নিতেই খিদে বোধটা চাপা পড়ে গেল। পিসিমা জিজ্ঞাসা করল, কদিন ছুটি তোর? পুজোর কটা দিন থাকবো। পুজো তো 2 দিন বাকি, তা এখানে থাকবি না স্বর্গছড়ায় যাবি? আজ একটু ওখান থেকেই ঘুরে আসি। সেই ভালো, আমি আজকাল আর মাছ ডিম রাঁধতে পারি না, এইরকম নিরামিষ ঘ্যাঁট তোর একদম ভালো লাগবে না। পিসিমা চলে যেতে দাদু বললেন, মানুষ সবসময় প্রিয়জনকে আঁকড়ে ধরতে চায়, কিন্তু একা একা থাকতে থাকতে একটা সময় আসে যখন অন্য লোকের ছায়াও সহ্য হয় না। অনিমেষ বুঝতে পারল, পিসিমা দাদুর এখনকার যে জীবন তা তাদের সুবিধে অসুবিধে নিয়ে নিজেদের মতো করে তৈরি। সেখানে একদিনের জন্য এসে দাঁড়ালেও সেই নিয়মটা ওদের পাল্টাতে হবে, আর তারপরে যখন আবার ওরা একা হয়ে যাবেন তখন এই পাল্টানো নিয়মটার কথা ভেবে ওরা কষ্ট পাবেন। তার চেয়ে স্বর্গছড়ায় চলে যাওয়াই উচিত। অনিমেষ দেখল দাদু ওর দিকে অদ্ভুত শান্ত মুখে চেয়ে আছেন। হঠাৎ যেন তার মাথায় একটা চিন্তা ছিটকে গেল। সে বলল, মাঝে মাঝে একটা দুপুর উপোস দেওয়া ভালো, ওতে শরীর সুস্থ থাকে। কথাটা শুনে শরীরশেখর চমকে উঠলেন, তারপরই সরু গলায় হো হো করে হাসতে লাগলেন। হেমলতা অনেক দিন পরে বাবার গলায় হাসি শুনে ছুটে এসে জিজ্ঞাসা করলেন, কি হলো, হঠাৎ হাসছেন যে? হাসি না থামিয়ে ঘাড় নেড়ে শরীরশেখর বললেন, ও তুমি বুঝবে না।